আজকে তোমাদের সাথে ইনসাইড কিচেন চ্যানেলে শেয়ার করতে চলে এসেছি কারি পাকোড়ার রেসিপি। কারি পাকোড়া বানানো কিন্তু ভীষণ সহজ, যে কেউ বানাতে পারবে। বাড়িতে দুটো মেন ইনগ্রিডিয়েন্টস থাকলে পরেই কিন্তু কারি পাকোড়া তৈরি করে ফেলতে পারবে। একঘেয়েমি মাছ মাংস ডিম না খেয়ে যদি এই ধরনের রেসিপিটা বানাও মাঝে গরমের মধ্যে, সবাই দেখবে খুব খুব ভালোবাসবে খেতে। এই রেসিপিটা কিন্তু তোমরা দিনে বা রাতে যে কোনো সময় খেতে পারো, রুটি পরোটা বা এরকম ভাতের সাথে যে কোনো কিছু দিয়ে কিন্তু কারি পাকোড়া খাওয়া যায়। রেসিপিটা আজকে তোমাদেরকে ভীষণ সহজভাবে দেখাবো, আর বেশ কিছু টিপস দেবো যাতে করে পকোড়াগুলো ফুলকো ফুলকো হয়, দইটা যাতে ফেটে না যায়, সব কিছু A to Z আজকে ইনফরমেশন দিয়ে দেবো এই রেসিপির মধ্যে। রেসিপিটা খুব ভালোভাবে দেখবে, A to Z দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলো শুরু করে ফেলি আজকের এই কারি পকোড়ার রেসিপিটা। কারি পকোড়াটা বানাবার জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। মোটামুটি একেবারে ঝিরিঝিরি করে একটু কেটে নেব পেঁয়াজটা। এটা একটুখানি ফোড়নের সময় ব্যবহার করব, তাই যতটা পারবে একটু ঝিরি করেই কিন্তু কেটে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটুখানি দেব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার জন্য এখানে আমি ঘষনি দিয়ে রসুনটাকে ঘষে নিচ্ছি। আচ্ছা, তোমরা এখানে জিজ্ঞাসা করতেই পারো যে দিদি রসুনটাকে বাটা ব্যবহার করা যেতে পারে কি না। আমি বলবো অবশ্যই না, রসুনটাকে ঘষেই ব্যবহার করবে। কারণ কি, যখন কারিটা খাবে রসুনের কুচিগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। তা চলো প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কারিটা কিভাবে বানাবো। কারিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটির মতো বেসন, আর এই বাটি দিয়েই মেপে নেব 2 বাটির মতো টক দই। 3 বাটিও দিতে পারো যদি কেউ টক বেশি একটু খেতে চাও। তা আমি এখানে 2 বাটি টক দই দিয়েছি। যে কোনো একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেই কিন্তু এটা করতে পারো, কাপ বা বাটি যে কোনো কিছু। এই বাটি দিয়ে এবারে আমি মোটামুটি দিয়েছি 4 থেকে 5 বাটির মতো জল দিয়ে ভালো মতো স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদটা দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যাই হোক, আমি এখানে দেখাতে ভুলে গেছি, যেখানে আমি একটু রসুন কুচি কিন্তু কাঁচাটাই মিশিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াটা বানাবার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তবে ব্যাটারটা বানাবার সময় একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেবো, যার ফলে কিন্তু পকোড়াগুলো একদম ফুলকো ফুলকো হবে আর হবে নরম তুলতুলে। তা কি ব্যবহার করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 1 কাপের মতো আমি বেসন নিয়েছি, আর তার মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি খাবার সোডা। বাড়িতে যে খাবার সোডা ব্যবহার করে থাকো তোমরা খাবারে, সেটাই ব্যবহার করবে। আর একটু যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দেবো এতে, যাতে কালারটা ভালো আসে। এবার আমি যেটা বলেছিলাম যে ফুলকো ফুলকো হবে এবং নরম নরম হবে, সেটা কী জন্য চলো বলে দিচ্ছি। এখানে কিছুটা আমি ব্যবহার করব টক দই। তোমরা খুব ভালো করেই জানো বেকিং সোডার সাথে টক দই যদি মিশে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো পামবালিশের মতো ফুলতে থাকে। তা সেই জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করেছি টক দইটা। এখানে আমি টক দই দিয়েছি মোটামুটি 2 টেবিল স্পুনের মতো। যদি একটু বেশি দিতে চাও তাতে কোনো সমস্যা নেই। এই টক দইটা দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে মাখবো। এর ফলেই কিন্তু কি হবে, এই যে যখন পকোড়াগুলো ভাজবে তখন কিন্তু দেখবে প্রত্যেকটা বেশ সুন্দর সুন্দর একেবারে বেলুনের মতো ফুলছে। তাহলে চলো ব্যাটারটাকে কিন্তু একটু টাইট মাখাতে হবে। তা আমি একটু অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটাকে মাখছি, যাতে করে ব্যাটারটা একেবারে পাতলা না হয়ে যায়। তা সেক্ষেত্রে একটুখানি কনসিস্টেন্টটা কিন্তু দেখে নাও তোমরা। দেখো একটু কিন্তু ঠিক রেখেছি আমি ব্যাটারটাকে। ব্যাস এটাই কিন্তু এর থেকে বেশি পাতলা করব না, সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইটাই কিন্তু রেখে দেবো ঘনত্বটা। ব্যাস রেডি হয়ে গেল। একটুখানি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটাবার দরকার নেই, যেহেতু এখানে টক দই আর বেকিং সোডা রয়েছে, এটা কিন্তু অলরেডি দেখবে বেশ সুন্দর ফুলকো ফুলকো হবে। এবার এটাকে পাশে রেখে দিচ্ছি। বানিয়ে নেব আমরা কারিটা। কারণ কারিটা বানাতে বানাতেই পকোড়াগুলোকে ভেজে নেবো, তাই সবথেকে প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে কারিটা বানাবার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়েছি একটু সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি এখানে মেথি 1/2 টিস্পুনের মতো, দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা। তবে হ্যাঁ, পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজবো না, এখানে কিন্তু পেঁয়াজটাকে একটু কাঁচা কাঁচাই থাকবে। জাস্ট একটুখানি যখন পেঁয়াজের ভাজা গন্ধটা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। বেশ একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, কিন্তু দেখো দেখে বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু লাল হয়নি, একদম সাদা সাদাই রয়েছে। এই অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে ঘোলটাকে ঢেলে কিন্তু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা বলে রাখি, এই সময় কিন্তু নুন দেবে না তোমরা, কারণ নুন দিলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই কিন্তু বলবো এই সময় একদমই কিন্তু কেউ নুনটা মিশিও না। এবার এটাকে একটু ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে, আর ক্রমাগত হাত চালিয়ে যেতে হবে, নাহলে পরে কিন্তু কারি নিচে লেগে যাবে কড়াইতে। তাই একটু যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে রয়েছে, একটু ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে হাতে সময় ধরে। যতক্ষণ এটা হতে থাকুক ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে দিই পকোড়াগুলোকে ভেজে। তাই এটাকে হাই ফ্লেমে রেখে দিচ্ছি, আর মাঝে মাঝে ওটাকে অবশ্যই হাত দিয়ে নাড়িয়ে যাব,
তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে বেশ গরম করে নিয়েছি তেলটা গরম করে নিয়ে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আশা করছি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো কতটা ফুলকো ফুলকো হচ্ছে পকোড়াগুলো। কারণ কি, এই যে দই আর বেকিং সোডা দেওয়া হয়েছে না, তার জন্যই কিন্তু পকোড়াগুলো প্রত্যেকটা বেলুনের মতো সুন্দরভাবে ফুলছে। এবার হাই ফ্লেমে রেখে কিন্তু পকোড়াগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে অবশ্যই বলবো প্রথম দিকে কিন্তু মিডিয়াম ফ্লেম রাখবে, নাহলে পকোড়াগুলোর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো কত সুন্দর গোল গোল হয়েছে প্রত্যেকটা পকোড়া। ব্যাস, এবারে আমি একটুখানি মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি, দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে আমি একটুখানি পকোড়াগুলোকে ভেতরটা যেন কাঁচা না থাকে সেজন্য একটুখানি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নিতে হবে। আর এদিকে দেখো কারি কিন্তু অনেকখানি গাঢ় হয়ে এসছে, তাই আমি এবার একটু গরম জল দিয়ে দেব। হাতের কাছে তোমরা কিন্তু এইভাবে গরম জল রেখে দেবে, কারণ কারি কিন্তু কুক হতে হতে এরকম গাঢ় হয়ে যায়। আর কারি খুব বেশি গাঢ় হলে খেতে ভালো লাগে না, তাই একটুখানি পাতলা করলেই আমার মনে হয় খেতে বেশি স্বাদ হয়। তাই একটু পাতলা করে নিচ্ছি, দিয়ে এটাকে রেডি হতে দিচ্ছি। আর ততক্ষণে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তড়কাটা কিভাবে দেব, মানে কি কি মশলা এখানে ব্যবহার করব। এখানে দিয়েছি গোটা সর্ষে 1 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, মোটামুটি 1.5খানা শুকনো লঙ্কা দিয়েছি, ঝালটা যে যেমন খাবে সেরকমই দিও। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছোলার ডাল। আর আমি এখানে ব্যবহার করব সর্ষের তেল। যদি কেউ ভাবো ঘিয়ের তড়কা দেবে, তাহলে তোমরা কিন্তু ঘি ব্যবহার করবে। তা আমি এখানে সর্ষের তেলটা দিচ্ছি, কারণ কি আমার কারির সাথে সর্ষের তেলের গন্ধটা যেন বেশি ভালো লাগে। ব্যাস, এবার তড়কাটা এখানে হতে আমি বসিয়ে দিয়েছি। একটুখানি কিন্তু লো ফ্লেমে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে, তবে খুব বেশি ভাজার একদমই দরকার নেই। জাস্ট এরকম যখনই বেশ মানে বুলবুল উঠে আসবে, তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে, দিয়ে কারি পাতাটাকে যোগ করে দেব। কারি পাতার কালার যাতে চেঞ্জ না হয় তার জন্যই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে তারপরে দিয়েছি। দিচ্ছি বেশ কিছুটা লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই বলবো, কালারটা যদি তোমরা চাও তাহলে কিন্তু গ্যাসটাকে একদম অফ করে দেবে, নাহলে কালার কিন্তু থাকবে না। আচ্ছা, এখানে একটু নুন দেখো আমি দিয়ে দিলাম, কারণ কারিতে নুন দেওয়া ছিল না, একদম লাস্টেই বলেছিলাম কারিতে নুন দেবো, তাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পকোড়াগুলো দিয়ে হাই ফ্লেমে রেখে এই যে তড়কাটা যে আমি বানিয়েছি, মশলাটা রেডি করেছি, সেটাকে এই সময় অ্যাড করে দেব। দেখো কালারটা তাতে করে কত সুন্দর এসে গেল। পুরো রেস্টুরেন্টে যদি তোমরা কারি পকোড়া খেয়ে থাকো কেউ, সেম টু সেম কালার আসবে কিন্তু। ব্যাস, বাড়িতে বানিয়ে ফেলো মুখরোচক এই কারি পকোড়াটা। একঘেয়েমি খাবার থেকে মুক্তি পেতে হলে এই রেসিপিটা বলবো এই গরমে অবশ্যই ট্রাই করো। একটু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের কারি পকোড়া। এবার হচ্ছে গরম গরম সার্ভ করার পালা। দেখো থিকনেসটা কিন্তু তোমরা অবশ্যই বলবো একবার দেখে নেবে, কারণ ঠান্ডা হলে কারি কিন্তু জমাট বেঁধে যায়, তাই সেক্ষেত্রে কিন্তু একটু পাতলা থেকেই নামাবে, ঠান্ডা হলে পরে অটোমেটিক একটু গাঢ় হয়ে যাবে। এটা কিন্তু খেতে অবশ্যই বলবো ভাত বলো, রুটি বলো বা পরোটা বলো, যে কোনো কিছুর সাথে কিন্তু তুখর লাগে খেতে। মানে বলবো মুখ ছেড়ে যাবে এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে খাও। সবাই কিন্তু বারবার আর্জি জানাবে। চলো তোমাদেরকে একটা তো ভেঙে দেখাই পকোড়াটা ঠিক কতটা সফট হয়েছে। তোমাদেরকে বলেছিলাম না, পকোড়াগুলো কিন্তু দেখো প্রত্যেকটা সুন্দর ফুলকো ফুলকোই রয়েছে, ভেঙে যায়নি, প্লাস ভেতর থেকে কিন্তু একেবারে সফট রয়েছে। আমি তো না থাকতে পেরে গরম গরম ভাতের সাথেই বসে পড়েছি কারি পকোড়া খেতে, আর খেয়ে জাস্ট চোখ ছানা বড়া। আমার তো খুব ভালো লেগেছে খেয়ে। আচ্ছা, রেসিপিটা কিন্তু অবশ্যই গরমে ট্রাই করো, কেমন খেলে তোমরা সেটা কিন্তু জানাবে। আর নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলটা ফলো করে থাকছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। আর কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চাই বন্ধুদের মধ্যে, শেয়ার করতে ভুলে যেও না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।